আরেকটা জিনিস নজিরবিহীন যে আমরা এত বেশি মিডিয়া থেকে কাভার করছি, যেটা এনভয়েসদের জন্য, মানে একটা রাষ্ট্রদূতকে এত বেশি কাভার কোনো দেশে করা হয় না। তো এইগুলি তাদেরকে উৎসাহিত করছে। এই জিনিসটা মজিনার ব্যাপারে তো অস্বাভাবিক রকম কাভারেজ, অস্বাভাবিক রকম ইন্টারফেয়ারিং এবং স্পর্শকাতর ডোমেস্টিক যে ইস্যুতে তাদের কথা বলার কথা না সেটা তারা করেছেন। এই জিনিসগুলি একটা ইরিটেটিং সিচুয়েশন অবশ্যই সৃষ্টি করেছে। আমাদের আরো কিছু বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। আপনার কাছে আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরলাম, আবারও দেখছেন বাংলাদেশ এখন। জুলাস ভাই, বিরতির আগে কিছু বলতে যাচ্ছিলেন মোজেনার। যেটা হচ্ছে যে অনেক কথা হয়ে গেছে, মাসুদ ভাই বলেছেন। আমি জাস্ট আরেকটু অ্যাড করতে চাই যে সত্যিকার অর্থে ডিপ্লোমেটরা, বিদেশি ডিপ্লোমেটরা আমাদের দেশে যে প্রিভিলেজটা এনজয় করেন, সেটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সরকারের কাছ থেকে এবং মিডিয়ার কাছ থেকে। এখানে আমি একটু আত্মসমালোচনা করতে চাই যে একজন অ্যাম্বাসেডর, ইউএস অ্যাম্বাসেডর, আমরা জানি যে বাংলাদেশে হি অর শি যিনি আসেন তিনি পাওয়ারফুল। ঐতিহাসিকভাবে যদি দেখি অনেক ঘটনার সাথে তারা খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গা থেকে দেখলেও আসলে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের একটু ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া উচিত। সেটা রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের, আমি সরকারে আছি না বিরোধী দলের সেটাও, এবং আমরা মিডিয়া, টেলিভিশন না নিউজ পেপার না নিউজ এজেন্সি, সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা ডিপ্লোমেট কোন দেশে পৃথিবীর আছে যে এইভাবে কাভারেজ পায় একজন রাষ্ট্রদূত। সেটা মজিনা বলে কথা না, অন্য অনেকের ব্যাপারেই বলছি। ইভেন পাকিস্তানও এই ধরনের নজির নেই। পাকিস্তান একটা আমি মানে এখন যে অবস্থা, এত খারাপ অবস্থা, তার ডিসফাংশনাল হয়ে আছে এভরিথিং, সেই জায়গা থেকেও সেখানেও তারা এতটা নাক গলাতে সরাসরি পারে না, এত তারা স্টার ইমেজ ওখানে তৈরি হয় না। ইন্ডিয়াতে তো প্রশ্নই আসে না। এবং অনেক ছোট ছোট দেশ, মালয়েশিয়া বলেন, তারপরে আমাদের আশেপাশে যেসব দেশ আছে, কোথাও সেই এই জিনিস তারা পায় না। কি কারণে তারা এখানে পান, কি কারণে আমরা তাদেরকে দেখে এত উদ্বেলিত হই, এত আমি আমি সেটা বুঝতে পারি না। আমার মনে হয় যে এইসব জায়গা আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় এসছে। আমরা যদি পরের আরো কয়েকটি সংবাদ আছে আমাদের কাছে, এর মধ্যে একটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা রাজনৈতিক নেতাদের কাছ থেকে নয়, এসেছিল সামরিক নেতৃত্বের কাছ থেকে। আজ গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এবং আমরা এর আগেও দেখেছি যে তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে বা বিএনপি নেতাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেশ নতুন করে কিছু তথ্য দেয়া হচ্ছে, যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এখন আসলে এই ধরনের নতুন নতুন তথ্য উত্থাপন করা হচ্ছে, এটি কি কারণে আসলে রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য থেকে? আপনার কি মনে হয় মাসুদ ভাই? না, এখন তো মুক্তিযুদ্ধটা তো আর একদিনে হয় নাই। অবশ্যই বেগম জিয়ার হাজব্যান্ড এবং বাংলাদেশের ওই একসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে ওনার বীরত্বপূর্ণ অবদান অবশ্যই আছে, সেটা তো অনস্বীকার্য। কিন্তু এখানে এইটা একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধ এসেছে। সেখানে যদি আপনি দেশ বিভাজনের পর থেকেই ভাষা নিয়ে যেটা শুরু হয়েছে 52, 69 এবং 71-এর আগে 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন, এই সব কিছুতেই রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের ডাকেই সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ, এবং এটা সূত্রপাতটা হয়েছিল 70-এর যে নির্বাচনে, সেখানে শেখ মুজিবুর রহমানের এই সংখ্যাগরিষ্ঠতাকে যখন পাকিস্তানিরা দেয়নি সেটাই। তো সেখান থেকে নেতৃত্ব এসেছে, রাজনৈতিক নেতৃত্ব আহ্বান করেছেন, বঙ্গবন্ধু আহ্বান করেছেন। এই বিষয়গুলি একটা যতই দিন যাচ্ছে সেগুলি সুপ্রতিষ্ঠিতভাবেই মানুষের মধ্যে বদ্ধমূল হচ্ছে। কিন্তু এর মধ্যে অবশ্যই আমাদের সামরিক বাহিনী যারা ওখান থেকে পাকিস্তানি পক্ষ ত্যাগ করেছেন এবং ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তারাও সেখানে যোগ দিয়েছেন। অবশ্যই তারা সশস্ত্র যোদ্ধা, সেখানে তাদের অভিজ্ঞতা, আমরা সাধারণ সিভিলিয়ানরা, সাধারণ মানুষ সেখানে ট্রেনিং নিয়ে তারপরে গিয়েছেন, তারা আগে থেকে ট্রেনিং প্রাপ্ত ছিলেন। সব মিলিয়ে এই যুদ্ধটা হয়েছে। তবে এই যুদ্ধটা সামরিক বাহিনী, এখানে আসলে প্রশ্ন উঠছে যে ড্রাইভিং সিটে কে ছিল? ড্রাইভিং সিটে আমার ব্যক্তিগত অভিমত, এবং এখানে
প্রতিষ্ঠিত অভিমত যে এটা রাজনৈতিক নেতৃবৃন্দই ছিলেন, এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন। সাধারণ মানুষ এবং সেনাবাহিনী এবং যারা বিডিআর আজকের বা বিজিবি, ইপিআর যারা ছিল ছিলেন, তখন। যারা অন্যান্য বাহিনীতে ছিলেন, পুলিশে ছিলেন, যারা বাঙালি ছিলেন, ডিপ্লোম্যাটরাও যারা ছিলেন, অনেক জায়গায় তারা পক্ষ ত্যাগ করেছিলেন, পাকিস্তানি পক্ষ ত্যাগ করেছিলেন। সেখানে আমরা বলি কূটনৈতিক ফ্রন্টের যুদ্ধ, সব মিলিয়ে যুদ্ধটা হয়েছে, এবং সেখানে ড্রাইভিং সিটে তো অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। জিয়াউর রহমান সাহেব তো ছিলেন, জিয়াউর রহমান সাহেবের ভূমিকা তো অনস্বীকার্য, এবং উনি একটা সেক্টরের নেতৃত্ব দিয়েছেন, এবং উনি যেটা বিভিন্ন সময় উনি ঘোষণা দিয়েছেন সেটাও হয়তো আসতে পারে, কিন্তু জাতিকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের চেয়ে বড় কিছু তো আর নাই। এবং জিয়া রহমান সাহেব তো বঙ্গবন্ধুর নেতৃত্বে উদ্বেলিত হয়ে, আদর্শে উদ্বুদ্ধ হয়েই সেই যুদ্ধে ঝাঁপিয়ে কিন্তু পড়লেন। একটি পক্ষ থেকে তো বলা হয় যে 7ই মার্চের ভাষণে আসলে মুক্তিযুদ্ধের সঠিক কোনো দিক নির্দেশনা ছিল না, বা যুদ্ধেই আমরা যাব এই ধরনের কোনো দিক নির্দেশনা ছিল না। যুদ্ধ 26 তো মার্চের ধারাবাহিকভাবে এসে 7ই মার্চে তো যুদ্ধে যাওয়ার প্রশ্ন আসছে না। যুদ্ধ যখন 25শে মার্চে ক্র্যাকডাউন করেছে তখন না যুদ্ধ। তারেক রহমানের বক্তব্য ছিল যে তখন 26শে মার্চে যখন ক্র্যাকডাউন হয়, পাক হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে, তার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে একটি ডিক্লারেশন নিয়ে গিয়েছিলেন যে স্বাক্ষর করে দিলে যেটি প্রচারিত হবে, কিন্তু তিনি সেটি স্বাক্ষর করেননি। এই ধরনের নানা অভিযোগ তোলা হয়। এইটা অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই এই দেশের মানুষ যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধে জিয়াউর রহমানও শরীক ছিলেন। জুলাস ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। 43 বছর আমাদের পার হয়ে গেছে, এবং আমাদের সামনে কিন্তু নতুন অনেক ধরনের ইস্যু আসছে, যেমন বাড়ি ভাড়াই ধরুন, আজকে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বেতন নিয়ে ধরুন, আমাদের দৈনন্দিন নানা ধরনের সমস্যা আছে। কিন্তু আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা হলো যে যুদ্ধের মধ্য দিয়ে, যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, যেটিকে আমরা অনেক গর্বের ইতিহাস বলে আমরা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরি, সেই 43 বছর পর সেই ইতিহাস নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক হচ্ছে, কারা রাজাকার ছিল, কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল। সত্যি বলতে মানে আমি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হিসেবে যেটুকু বুঝি, এই মুক্তিযুদ্ধকে এত বেশি, এটাকে নিয়ে এত বেশি খেলা হয়েছে, বিশেষ করে 75-এর পরে, 91-এর আগ পর্যন্ত, যদি এই সময়টাকে একটা ফেজ ধরি, যদ্দূর বুঝি, কারণ আমরা তো কেউ যদি বলে যে তুমি তো মুক্তিযুদ্ধ দেখোই নি, তুমি কি বোঝো, বিষয়টা তো আমরা তো দুনিয়ার অনেক কিছু দেখিনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা কিছু জানবো না, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ দলিল নেই, আমরা সেইটার মাধ্যমে কি আমরা কোনো সিদ্ধান্ত নিব না? প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কি আমরা কিছু বলবো না? ভিয়েতনাম যুদ্ধ নিয়ে কি আমাদের কিছু জ্ঞান অর্জনের সুযোগ থাকবে না? বেসিক জিনিস হয়েছে যে ইতিহাস চেতনা একটা অন্য জিনিস, সেটি চট করে আসে না। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দুনিয়ার কোথায় যুদ্ধ হয়েছে? একটা উদাহরণ বলেন। রাজনৈতিক সে কে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে বিতর্ক তোলারই কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে এটা মীমাংসিতই বলা যায়। এটা নিয়ে অযথা বিতর্ক তুলে রাজনৈতিক ফায়দা লোটা, একটা গোষ্ঠীকে, একটা ফোর্সকে উত্তেজিত করা, বা কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থেকে, অসৎ উদ্দেশ্য থেকে, এগুলো যদি বেগম খালেদা জিয়া করেন সেটাও যেমন সমর্থনযোগ্য নয়, সেটা যদি অন্য ফ্রন্টে আওয়ামী লীগের কোনো নেতা বা শীর্ষ নেতা বা কেউ করেন সেটাও সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয়তাবাদের ভিত্তিতে ভাষাভিত্তিক সংগ্রামের জায়গা থেকে, বাংলাদেশ সেই জায়গা থেকে পর্যায়ক্রমে 66, 69, 70-এর নির্বাচন, 71, এর মধ্যে অনেকের অবদান ছিল। তবে একজন মফস্বলের একজন ছেলে হিসেবে, ওই সময়ে মফস্বলের একজন তরুণ হিসেবে, সেখান থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টপ জায়গায় চলে এসেছেন, এবং ওনার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে। এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। আজকে আপনি একটা এলাকা দখল করেন না শুধু অস্ত্র দিয়ে, আপনার যদি সেখানে জনসমর্থন না থাকে আপনি থাকতে পারবেন? কোনোভাবেই না। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দুনিয়ার কোথাও স্বাধীনতা যুদ্ধ হয়নি। এইটুকু ইতিহাস চেতনা যদি আমাদের নেতা নেত্রীদের না থাকেন, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।